আবারও ভুল মানুষকে ভালোবাসলাম আমি? আবারও? আমার সাথে কেন এমন হলো বল না আপু। কথাটা বলেই হু হু করে কেঁদে উঠল আমিরা। জাপটে জড়িয়ে ধরলো আনিকাকে। ছোট বোনের মাথাটা সযত্নে বুকের সাথে চেপে ধরলো আনিকা। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কাঁদিস না বোন, দেখবি সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে আপু? কিচ্ছু ঠিক হবে না। আমি তো হিয়ানকে সত্যিই ভালোবাসতাম। ও কেন এমন করলো আমার সাথে? কেন এভাবে চলে গেল? আনিকা কি বলবে বুঝে উঠতে পারল না। ওর বুকে মাথা রেখে হেঁচকি তুলে কাঁদতে লাগলো আমিরা। কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়লো। বালিশ টেনে আলতো করে ওকে শুইয়ে দিল আনিকা। গায়ে কাঁথা টেনে দিয়ে মাথায় চুমু খেলো। রুমের পর্দাগুলো টেনে দিয়ে লাইট নিভিয়ে দিল রুমের। দরজা চাপিয়ে রেখে বের হয়ে গেল সে। ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছে রুবিনা বেগম। আনিকাকে রুম থেকে একা বেরোতে দেখে জিজ্ঞেস করলো, আমিরা কই? আনিকা চেয়ার টেনে বসতে বসতে জবাব দিল, ঘুমিয়ে পড়েছে। রুবিনা বেগম রেগে গেলেন। ভাত বেড় দিতে দিতে বিরক্তির স্বরে বললেন, না খেয়ে খেয়ে প্রতিদিন ঘুমিয়ে যায়, তারপর প্রতিদিন শরীর খারাপ হয়। কান ধরে এখন তুলে এনে ভাত খাওয়াতে হবে। আনিকাকে প্লেটে খাবার বেড়ে দিয়ে আমিরাকে উচ্চস্বরে ডাকতে ডাকতে রুমের দিকে এগোতে লাগলেন রুমিনা বেগম। আনিকা টেবিল ছেড়ে ছুটে গিয়ে মাকে আটকে বলল, আম্মু থাক না, ঘুমোতে দাও। ঘুম থেকে উঠলে আমি খাইয়ে দিব পরে। তোর আব্বু আসুক শুধু, তারপর দেখিস কি করি। বোনকে প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তুলিস না, আগেই বলে দিলাম। আমি ওকে কোথায় প্রশ্রয় দিচ্ছি আম্মু? ও তো ছোট বাচ্চা না, যথেষ্ট বোঝার ক্ষমতা ওর আছে। তোমার কি মনে হয় আমি যা বলি ও তাই করে? এই তো আগেরবার ফুয়াদ নামের ছেলেটার জন্য হাত কেটে কি পাগলামিটাই না করলো। এবারও নির্ঘাত এই ধরনের কিছুই করে বসে আছে। সারাদিন আনমনা হয়ে থাকে, টই টই করে কোথায় কোথায় ঘুরে বেড়ায় আল্লাহ জানে। আমি তোকে বলে রাখছি, এসব প্রেম ভালোবাসার ব্যাপারে প্রশ্রয় দিস না ওকে। নিজের সাথে কি হয়েছে দেখিসনি? মুহূর্তে আনিকার চোখে মুখে অমাবস্যার আধার নেমে এলো। পুরনো অতীত মনে হতেই বিষাদে ভরে উঠল মন। চুপচাপ খাবার টেবিলে গিয়ে খেতে বসে গেল। রুবিনা বেগম আর আমিরাকে ডাকতে গেলেন না, নিজেও আনিকার পাশে বসে রাতের খাবার খেয়ে নিলেন। রাতের আধার, বাঁশবাগানের মাথায় বোধহয় এক থালি চাঁদ উকি দিচ্ছে। দূর থেকে শেয়ালের আওয়াজ ভেসে আসছে। শুনশান গ্রামের রাস্তায় ফুল স্পিডে বাইক চালাচ্ছে হিয়ান। আনিসুর রহমানের কথাগুলো কানে বাজছে বারবার। চোখের দৃষ্টি কঠিন, চেহারায় গাম্ভীর্য বজায় রেখে বাইক চালাচ্ছে। ফোনটা সুইচ অফ। আজ 3 দিন। এই 3 দিনে হিয়ানের জীবনটা কেমন যেন এলোমেলো হয়ে গেছে। তিনটা দিন ধরে আমিরা সঙ্গে কোনো যোগাযোগ নেই তার। নিয়তির কি খেলা! হ্যাঁ, ঘন্টা দুয়েকের মধ্যে বাইক এসে থামলো হিয়ানের বাড়িতে। রাত প্রায় 2:30। এত রাতে বাইকের আওয়াজ পেয়ে বেরিয়ে এলো শিহাব। বড় ভাইকে এ সময়ে বাড়িতে দেখে চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো, ভাইয়া, এত রাতে তুই কাউকে না জানিয়ে বাড়িতে চলে এসেছিস যে? সব কিছু ঠিক আছে? তোর ফোনটাও 3 দিন ধরে সুইচ অফ। শিহাবের কথার উত্তর না দিয়ে হিয়ান বলল, এত রাত অবধি জেগে আছিস যে? শিহাব বুঝতে পারলো হিয়ান ওকে এড়িয়ে যাচ্ছে। ভাই রাগ বেশি, তাই পাল্টা প্রশ্ন করলো না শিহাব। হিয়ানের প্রশ্নের উত্তরে শুধু জবাব দিল, আমার টেস্ট এক্সাম সামনে, তাই পড়ছিলাম। আম্মু আব্বুকে বলিস না কিন্তু, সকালে উঠে তখনই কথা হবে। আচ্ছা ভাইয়া। হিয়ান সোজা চলে গেল নিজের রুমে। দরজা আটকে ওভাবে বিছানায় গা এলিয়ে দিল। আচমকা ঘুমের ঘোরে কেঁদে ওঠে আমিরা। ওর কান্নার আওয়াজ পেয়ে আনিকারও ঘুম ভেঙে যায়। দ্রুত উঠে বসে আমিরাকে বুকে আগলে নেয়। ঘুমের ঘোরে কাঁদতে কাঁদতে একটা কথাই বারবার আওড়াচ্ছে আমিরা, হিয়ান প্লিজ প্লিজ এমনটা করতে পারো না তুমি। হিয়ান। আনিকা মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমিরা শান্ত হবন, দেখ সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমিরা কিছুক্ষণ কাঁদতে কাঁদতে আবারও ঘুমিয়ে পড়ল। আমিরার কপালে হাত ছোঁয়াতেই দেখলো শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। আনিকা দ্রুত রুমের লাইট জ্বালিয়ে বেরিয়ে গেল। একটা বলে করে ঠান্ডা পানি আর রুমাল ভিজিয়ে আনলো। মাথায় জলপটি দিতে দিতে ভাবতে লাগলো, হিয়ান ছেলেটাকে দেখে তো কোনো দিনও এমন মনে হয়নি। ছেলেটা তো সব সময় আমিরার জন্য পাগল ছিল, ভীষণ ভালোবাসতো। তাহলে হঠাৎ এমন করার কারণ কি? না, আমিরার কষ্ট আর দেখতে পারছি না আমি। নিজেই কথা বলবো হিয়ানের সাথে আমি। আমার মতো আমিরার সাথেও এমন হতে দিব না আমি। আমিরাকে এভাবে কষ্টে ধুকে ধুকে মরতে দেখতে পারবো না। রাতটা কেটে গেল এভাবে।
সকালের দিকে আমিরা আর ঘুম ভাঙলো। চোখ মেলে তাকাতেই মাথার পাশে আনিকাকে বসে থাকতে দেখলো। জলপট্টি দিতে দিতে মেয়েটা বিছানার হেডবোর্ডের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। আমিরা ধীরে স্বরে ডাকতে লাগলো, আপু, এই আপু, ওঠ না। আমিরার ডাকে দ্রুত ঘুম থেকে উঠে বসলো আনিকা। অস্থির গলায় বলল, এখন কেমন লাগছে? দেখি জ্বর কমেছে? কপালে হাত রাখতেই আমিরা মৃদু হাসার চেষ্টা করে বলল, আপু ঠিক আছে আমি এখন। আনিকা বলে উঠল, আমিরা, তোর ফোনটা দে তো। আমিরা বিনা বাক্যে বালিশের পাশ থেকে ফোনটা এগিয়ে দিল। আনিকা সোজা ফেসবুকে লগ ইন করলো। আমিরার ফ্রেন্ড লিস্টে গিয়ে হিয়ানের আইডিতে গিয়ে দেখলো আইডি ডিঅ্যাক্টিভ করা। আনিকা ফোনটা বিরক্ত হয়ে অফ করে রেখে বলল, আইডিটাও ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি। আমিরা তাচ্ছিল্যের স্বরে বলে উঠল, সে তো আর আমায় ভালোবাসেনি আপু, সে টাইম পাস করেছে। সে জানে এমন শত শত আইডি ফোন নাম্বার আছে তার, তাই এভাবে পালিয়ে গেছে। ফজরের আজান দিচ্ছে। আজানের ধ্বনি কানে পৌঁছাতে ঘুম থেকে উঠে গেলেন সাইদা খাতুন। অজু করে ফজরের নামাজ সেরে নিলেন। দিনের আলো ধীরে ধীরে ফুটছে। অক্টোবরের শেষ। গ্রামের দিকে এই সময়ে শীতের প্রকোপ বেশ ভালোই বোঝা যায়। বাড়ির চারপাশে গাছগাছালিতে ভরা। ভোরের আলো ফুটতে না ফুটতেই বাড়ির চারপাশ পাখিদের কলাকলিতে ভরে উঠেছে। সাইদা খাতুন গায়ে একটা শাল জড়িয়ে বাড়ির দরজা খুলে বেরোলেন। দোতলা বিল্ডিং এর সামনে বড় একটা উঠোন। উঠোনের একপাশে সাইদা খাতুন কিছু শাকসবজিও করেছেন। বাড়ির পাশে ঘাট বাঁধানো পুকুর। পুকুরেও পাশে আরেকটা গ্রাম। এই সকাল সকাল ওই গ্রামের মানুষদের মধ্যে কি নিয়ে যেন ঝগড়া বেঁধেছে। আওয়াজ আসছে সেদিক থেকে। সাইদা খাতুন আর পুকুর পাড়ে গেলেন না। উঠোনের পাশে মুরগি রাখার জন্য একটা ঘর বানানো আছে। সাইদা খাতুন সেখানে থেকে মুরগিগুলোকে ছেড়ে দিলেন, খাবার দিয়ে চলে এলেন। বাড়িতে ঢোকার সময় হিয়ানের বাইক দেখে ভীষণ অবাক হলেন। নিজে নিজেই বলে উঠলেন, হিয়ানের বাইক কখন এলো? দ্রুত বাড়িতে ঢুকলেন তিনি। ডাইনিং রুমে আসতেই আরও অবাক হলেন। ডাইনিং টেবিলে মাথা দিয়ে বসে আছে হিয়ান। মায়ের পায়ের আওয়াজ পেয়ে মাথা তুলে তাকিয়ে বলল, কেমন আছো আম্মু? 3 দিন ধরে ফোন বন্ধ রেখে এখন আবার জিজ্ঞেস করছিস কেমন আছো? হিয়ান প্রসঙ্গ এড়িয়ে বলল, ওসব ছাড়ো তো, চা বানাও আম্মু, মাথাটা ব্যথা করছে। কখন এসেছিস তুই? কাল রাতে। দরজা খুলেছিল কে? শিহাব। ডাকতে পারলি না আমাকে? ভাত বেড়ে দিতাম। পেট ভরা ছিল আম্মু। তোকে আসলেই বুঝতে পারি না হিয়ান। হঠাৎ হঠাৎ বাড়ি থেকে চলে যাস, আবার হুটহাট অসময়ে বাড়ি চলে আসিস। সাইদা খাতুন রান্নাঘরের দিকে এগিয়ে যেতে যেতে বললেন। হিয়ান প্রত্যুত্তরে কিছু বলল না, চুপচাপ বসে রইল। মসজিদ থেকে বাড়িতে ফিরলেন হাফিজ সাহেব। হিয়ানকে ডাইনিং টেবিলে বসা দেখেই বলে উঠলেন, কিরে হিয়ান, কখন এলি? কালকে রাত্রে আব্বু। সাইদা খাতুন চা বানিয়ে এনে টেবিলে রাখলেন। হিয়ানকে চায়ের কাপ এগিয়ে দিতে দিতে বললেন, তোকে না বলেছিলাম যেদিন বাড়িতে আসবি আরিফাকে সাথে করে নিয়ে আসবি? মেয়েটা কতদিন ধরে ফুপুর বাড়িতে আসার জন্য পাগল হয়ে আছে। তোর নানুর বাড়িতে যাসনি তুই? শরীর ভালো ছিল না। আরিফা কতদিন ধরে দেখতে চেয়েছে আমাকে। হিয়ান বিরক্ত হলো, বিড়বিড় করে বলে উঠল, ওই মেয়ে তোমাকে দেখতে চাইনি আম্মু, আমাকে দেখার জন্য আসতে চাই। হিয়ানের বিড়বিড় করে বলা কথাটা হাফিজ সাহেবের কান এড়োলো না। তিনি শব্দ করে হেসে উঠলেন। সাইদা খাতুনের উদ্দেশ্যে বলে উঠলেন, আরিফা যখন তোমাকে এতই দেখতে চায় তো তুমি তোমার বাপের বাড়িতে গেলেই তো পারো। এই যুগে মানুষ শহরে থাকতে বেশি পছন্দ করে, আর তুমি এই গ্রাম, গাছপালা, হাঁস মুরগি এখানে রেখে কোথাও যেতে চাও না। কয়টা দিন বাপের বাড়ি থেকে ঘুরে আসলেই তো হয়। ভাইজিকে দেখা হবে, ভাইজিরও তার ফুপিকে দেখা হবে। শুধু তো আমার ছেলেকে বিরক্ত করো কেন? হিয়ানও বাবার সাথে তাল মিলিয়ে বলে উঠল, আব্বু তো একদম ঠিক বলেছে আম্মু, ছোট থেকে শহরে বড় হয়েছো আর এখন সেখানেই যেতে চাও না। আমিও কতবার বলেছি আমার সাথে তোমাদেরকে নিয়ে যেতে, কিন্তু তুমি আর শিহাব কেউই দেখছি গ্রাম ছেড়ে যেতে চাও না। এবার আমার সাথে নিয়ে যাব তোমাকে, নানু বাড়িতে দিয়ে আসবো, সেখানে গিয়েই আরিফার সাথে দেখা করে আসতে পারবে। সাইদা খাতুন বলে উঠলেন, আমি গিয়ে বাপের বাড়িতে পড়ে থাকলে তোর বাপ ভাইকে কে রান্না করে দিবে? আর শোন, শহরে বড় হলেই যে শহর পছন্দ হবে তা না। বিয়ের পর গ্রামে এসে এই পরিবেশে আমার বেশ ভালো লাগে। তোদের আমাকে নিয়ে ভাবতে হবে না। বলেই নাস্তা বানানোর জন্য সাইদা খাতুন রান্নাঘরে চলে যান। সকাল সকাল নাস্তা করে আনিকা তৈরি হয়ে নিল। আমিরা ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে। রুবিনা বেগম জোর করে ধরে এনেছে আমিরাকে নাস্তা খাওয়ানোর জন্য। আনিকা তৈরি হয়ে ডাইনিং রুমে এসে বলল, আম্মু কোথায় রে? খাবার খেতে খেতে আমিরা বলল, পাশের বাসায়। নাস্তা খেয়ে জলদি তৈরি হয়ে নে, তোকে নিয়ে বের হব।
ওই হিয়ানকে খুঁজে বার করবই আমি। আমিরা চায়ের মধ্যে পরোটা ডুবিয়ে খাচ্ছিল। আনিকার কথা শুনে পরোটার শেষ টুকরোটা চায়ের মধ্যে পড়ে যায়। অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, হিয়ানকে কোথায় পাবো? ও তো বাসা ছেড়ে দিয়েছে। ওখানেই যাব, কাজ আছে, দ্রুত আই। আমিরা দ্রুত নাস্তা সেরে রুমে গিয়ে তৈরি হয়ে নিল। মন মানসিকতা একদমই ভালো নেই। তিনটা দিন ধরে ভালোবাসার মানুষটার সঙ্গে যোগাযোগ নেই। হঠাৎ করে এভাবে যোগাযোগ বন্ধ করে দেওয়া মানে বুঝতে পারছে না আমিরা। এমনকি হিয়ান বাসা ছেড়েও চলে গিয়েছে। এভাবে হঠাৎ করে হারিয়ে যাওয়ার মানে কি? হিয়ান কি কখনোই আর ফিরবে না? এসব ভাবতে ভাবতে চোখ থেকে দুফোঁটা জল গড়ালো। আমিরা চোখের জল মুছে ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে গেল। গেটের বাইরে আসতেই দেখলো রিকশায় উঠে বসে আছে আনিকা। আমিরা দেরি হওয়ার কারণে চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। বিরক্তির স্বরে আনিকা বলে উঠল, কি রে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দিকে কি দেখছিস? রিকশায় উঠে বস। আমিরা বিনা বাক্যে উঠে বসলো। রিকশা নিয়ে মিনিট 15 মাথায় একটা বিল্ডিং এর সামনে এসে থামলো। আমিরা নেমে দাঁড়াতেই আনিকা ভাড়া মিটিয়ে নামলো। আনিকা এগিয়ে গিয়ে বিল্ডিং এর সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলো, এই বিল্ডিংয়ের 3 তলায় হিয়ান নামের যে ছেলেটা থাকতো, তিনি এখন কোথায়? জানি না আফা। সে হঠাৎ করে কেন বাসা ছেড়েছে জানেন কিছু? না আফা, তবে হিয়ান ভাইয়ের মালামাল এখনো বাসায় আছে। আমিরা অবাক হয়ে গেল। অস্থির গলায় জিজ্ঞেস করলো, তাহলে তিনি বাসা ছেড়েছেন কেন? আমিরাকে ইশারায় চুপ থাকতে বলে আনিকা জিজ্ঞেস করলো, হিয়ানের গ্রামের বাড়ির ঠিকানা জানেন? না, হিয়ান ভাইয়ের কি হন আপনারা? ফ্রেন্ড। আপনাদের নম্বর দিয়া যাইতে পারেন, ভাই মালামাল নিতে আইলে জানামু। আনিকা নিজের নাম্বার দিল। সিকিউরিটি গার্ডকে ধন্যবাদ জানিয়ে চলে এলো। আমির আর ভালো লাগছে না কিছু, গরমে ঘেমে গেছে। আনিকা পাশের দোকান থেকে ঠান্ডা পানির বোতল কিনে নিল। আমিরাকে পানি খাওয়ালো। পানির বোতল থেকে পানি নিয়ে মুখ ছিটিয়ে দিল। বোতলে ছিপি আটকে নিতে নিতে বলল, চিন্তা করিস না, হিয়ান সব কিছু নিতে আসলেই ওর সাথে দেখা করতে পারবি। আনিকা ফের রিক্সা ডাকলো। আমিরাকে নিয়ে বাড়িতে যাওয়ার জন্য রওনা দিতেই রাস্তায় ওদের বাবার মুখোমুখি হয়ে গেল। বাবাকে রিক্সা থামাতে দেখে ভয় পেয়ে গেল আমিরা। মাথা নিচু করে আনিকার হাত চেপে ধরলো। তোমরা এখানে কি করছো? এই বিল্ডিংয়ে তোমাদের কি? গমগমে স্বরে কথাটা বলে উঠল আনিসুর রহমান। বাবার প্রশ্নে আনিকা বলে উঠল, একটা কাজে এসেছিলাম। এই বিল্ডিংয়ে তোমাদের কি কাজ? আমিরা চোখ ইশারায় আনিকাকে বলতে বারণ করছে, কিন্তু আনিকা সেসবে পাত্তা না দিয়ে বলল, আপু, আমরা হিয়ানের খোঁজ নিতে এসেছি। আনিসুর রহমান না চেনার ভান ধরে বলল, কোন হিয়ান? সে আবার কি? আনিকা কিছু বলল না। আনিকাকে চুপ থাকতে দেখে আনিসুর রহমান ধমকে উঠলেন। কি হলো বলো, হিয়ান কে? বাবার আচমকা ধমকে পাশে বসা আমিরা চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। আনিসুর রহমান বিরক্তি গলায় বললেন, তোর বোন আবার কাঁদছে কেন? কি চলছে তোদের মধ্যে? কেন এসেছিস এখানে? আনিকা আশেপাশে তাকালো। লোকজন ওদের দিকে তাকিয়ে আছে। আনিকা রিক্সা থেকে নেমে দাঁড়িয়ে বলল, আপু, লোকজন দেখছে, আগে বাড়ি যাই, তারপর সবটা বলি। আনিসুর রহমান রিক্সাওয়ালাকে ভাড়া মিটিয়ে দিয়ে রিক্সা ছেড়ে দিলেন। তিনজন হেঁটে বাড়ির দিকে রওনা দিল। রাস্তায় কেউ আর একটা কথাও বলল না। বাড়িতে ঢুকতেই রুবিনা বেগম এগিয়ে এলেন। আমিরার হাত ধরে সামনে নিয়ে এসে প্রশ্ন করলেন, কোথায় গিয়েছিলি তোরা সকাল সকাল? আমিরার মুখ খুলে কিছু বলার আগে আনিসুর রহমান কড়া স্বরে বললেন, তুমি বকছো কেন? ওদের সাথে কথা বলছি তো আমি। আমিরাকে নিজের পাশে এনে বসালেন আনিসুর রহমান। আনিকার রুবিনা বেগম বসলো উল্টো দিকের সোফায়। আনিসুর রহমান আনিকার উদ্দেশ্য করে বললেন, এই হিয়ান কে? ঘরে সবাই নিশ্চুপ। রুবিনা বেগম চমকে তাকালেন। তিনি কিছু বলতে যাবেন তার আগে আনিকা বলল, আমির আর হিয়ান একে অপরকে ভালোবাসে আব্বু। হিয়ান এদিকে জব করে। আনিসুর রহমান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। আমিরা মাথা নিচু করে বসে আছে। আনিসুর রহমান বলে উঠল, ভালোবাসা? এ বয়সে আবারও ভালোবাসার সম্পর্কে জড়িয়েছো আমিরা? এর আগে কি হয়েছিল মনে নেই ওর? ফুয়াদ ছেলেটা যে ওকে ঠকিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়েছিল, ভুলে গেছে সেটা ও? রুবিনা বেগম রাগী স্বরে বলে উঠলেন, আমি তো আগেই বলেছিলাম মেয়েটাকে এবার শাসনে রাখতে। আনিকা, তুই এসব জেনেও বোনকে প্রশ্রয় দিয়েছিস? তোর সাথে কি হয়েছে ভুলে গেছিস সেটা? প্রেম ভালোবাসার ফাঁদে ফেলে এসব ছেলেগুলো শেষে মেয়েদের ঠকিয়ে দেয়, বিয়ে করলেও মূল্য দেয় না। আনিকা মায়ের কথাগুলো কোনো রকমে হজম করলো। রুবিনা বেগম ফের বলে উঠলেন, কি হলো, এখন কথা বলছিস না কেন? আনিকা বাবার হাত ধরে বলে উঠল, কিন্তু বাবা, সব ছেলে তো এক নয়। হিয়ান অনেক ভালো ছেলে, অনেক ভালোবাসে আমিরাকে।
হিয়ান আর ওর পরিবারের সাথে একটাবার কথা বলা যায় না? আনিসুর রহমান বলে উঠলেন, কোথায় কোথায় তোদের হিয়ান? বাড়ি কোথায় ওর? দেখা করো আমার সাথে, বাড়িতে আসতে বল একদিন। রুবিনা বেগমও স্বামীর সাথে সহমত পোষণ করে বললেন, হ্যাঁ, বাড়িতে আসতে বল একদিন। কথা বলুক তোর আব্বু। আনিকা মাথা নিচু করে নিল। কি বলবে এবার সে? এর মাঝে আনিসুর রহমান বলে উঠলেন, আচ্ছা, আমাকে নাম্বার দে, আমি কথা বলি। আমিরা ভীত দৃষ্টিতে তাকালো একবার। আনিকা মাথা নিচু করে মিনমিনিয়ে বলে উঠল, হিয়ান বাসায় নেই, যোগাযোগ নেই ওর সাথে। ওকে খুঁজতেই আমরা গিয়েছিলাম। আনিসুর রহমান মুখভঙ্গি বদলে ফেললেন। কঠিন স্বরে বললেন, বলেছিলাম না এসব ছেলেরা ভালো নয়, মেয়েদের ঠকিয়ে পালিয়ে যায়। একটা কথা শুনে রাখ আমিরা, হিয়ানকে ভুলে যা। তোর ইয়ার ফাইনাল শেষ হলেই লিখন সাহেবের ছেলের সাথে বিয়ের তারিখ ঠিক করা হবে। এখন মনোযোগ দিয়ে পড়াশোনা কর, এসবে পা দিলে ভবিষ্যৎ বড় বোনের মতোই হবে। কথাটা বলে গটগট করে হেঁটে চলে গেলেন তিনি। রুবিনা বেগমও চলে গেলেন রুমে। আমিরা ডুকরে কেঁদে উঠল আবার। আনিকা এগিয়ে গিয়ে বোনের কাঁধে হাত রাখলো, সান্ত্বনা দিতে দিতে বলল, কাঁদিস না আমিরা, হিয়ানকে খুঁজে বের করবোই আমি, কথা দিচ্ছি তোকে। সকাল পেরিয়ে দুপুর। উঠোনে বসে হাফিজ সাহেব খবরের কাগজ পড়ছেন। শিহাব কলেজে গেছে। সায়দা খাতুন রান্নাঘরে ব্যস্ত, দুপুরের খাবার রান্না করছেন। এতদিন পর হিয়ান বাড়ি এসেছে বলে ওর প্রিয় খাবার রাঁধছেন তিনি। হিয়ান নিজের রুমে দরজা বন্ধ করে বসে আছে। সবকিছু অসহ্য লাগছে ওর কাছে। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। ওর আর আমিরার একটা ছবি। আমিরা ওর দিকে হাসি মুখে তাকিয়ে আছে। ছবিটাও আমিরার অজান্তেই তুলেছিল একজনকে দিয়ে। হিয়ান ছবিটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, সবার ভালোবাসা বোধহয় পূর্ণতা পায় না, আমাদের ভালোবাসাও না হয় অপূর্ণ থাক। মিরু, তুমি নিশ্চয়ই আমায় খুঁজছো, নিশ্চয়ই আমায় ভুল বুঝছো, নিশ্চয়ই ভাবছো আমি তোমায় ঠকিয়েছি। কখনো কখনো পরিস্থিতির কাছে হেরে যেতে হয় মিরু। আমি হেরে গেছি মিরু। এই নিষ্ঠুর পৃথিবীর নিষ্ঠুর মানুষদের কাছে হেরে গেছি। ফোনটা বালিশের পাশে রেখে দিয়ে দেয়ালের সাথে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে ফেলল হিয়ান। বালিশের পাশে সিম কার্ড দুটো পড়ে আছে। এগুলো আর ব্যবহার করবে না বলে ঠিক করছে হিয়ান। বাড়ি আসার সময় নতুন সিম কিনে নিয়ে এসেছে। হঠাৎ দরজায় অনবরত কেউ ধাক্কা দিতে লাগলো। হিয়ান বিরক্ত হয়ে উঠে গিয়ে দরজা খুলে দিল। দরজা খোলার সাথে সাথেই ওর পিঠে কয়েকটা থাপ্পড় পড়লো। রুমে ঢুকতে ঢুকতে ছেলেটা বলে উঠল, কিরে, ফোন কই তোর? থাকিস কই? বাড়িতে আসার পর দেখা করতে গেলি না? মেয়ে মানুষের মতো ঘরের মধ্যে দরজা আটকে বসে আছিস কেন? হিয়ান বিছানায় বসতে বসতে বলল, শরীর ভালো ছিল না ফরহাদ ভাই। ফারহাদ ভালো করে তাকালো হিয়ানের দিকে, চোখে মুখে হাত রেখে বলল, কেন, কি হয়েছে তোর? এমন লাগতেছে কেন তোরে? কিছু না ভাই। এমন মনমরা হয়ে আছিস কেন? কথা বল। চাষি কিছু বলে নাই তোরে? হিয়ান বলে উঠল, না। আচ্ছা, তুমি কবে এলে বাড়িতে? এই তো 1 সপ্তাহ হবে। ও আচ্ছা। ইয়ান, চাষি বলে নাই কিছু আমার কথা? না তো, কিছু বলে নাই আম্মু। আচ্ছা শোন, আমি বলি কালকে ঢাকায় মেয়ে দেখতে যাব আমার জন্য। সব কিছু প্রায় ঠিকঠাক। আব্বুর বন্ধুর পরিচিত মেয়ের বাবা। হিয়ান হালকা হেসে বলে, বাহ, ভালোই তো। নতুন ভাবি পাবো তাহলে। ভাবির নাম কি, কিসে পড়ে? নাম জানি না ঠিক, তবে হাই স্কুলের টিচার সে। ভালোই তো ফরহাদ ভাই, অবশেষে অ্যারেঞ্জ ম্যারেজ করছো? ফারহাদ হাসলো। হঠাৎ দৃষ্টি গেল হিয়ানের খুলে রাখা সিম কার্ডগুলো থেকে। তবে সে প্রসঙ্গে কিছু জিজ্ঞেস করলো না হিয়ানকে। হিয়ানের কাঁধে হাত রেখে বলে উঠল, এরপরেই তো তোর পালা। আমার পরেই তোর বিয়ের ব্যবস্থা করতে বলবো চাচাকে। আমার কথা ছাড়ো ফরহাদ ভাই। ছাড়বো কেন? শহর থেকে পড়াশোনা করছি, ভালো চাকরিও করিস শহরে, তাহলে বিয়ে করতে সমস্যা কই? হিয়ান তাচ্ছিলের স্বরে বলল, আমার আর বিয়ে? আদমরা মানুষের আবার কিসের বিয়ে ফরহাদ ভাই? সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ আগে। আধার নামতেই দিগন্তে তারাদের মেলা বসেছে যেন। মৃদু হাওয়ার গাছে ডাল ঝুলছে। বারান্দায় চেয়ারে আনমনা হয়ে বসে আছে আমিরা। চেহারায় একরাশ দুঃখের ছাপ স্পষ্ট। বারান্দায় দরজায় হালকা আওয়াজ হলো। আনিকা এসেছে বারান্দায়। পেছন থেকে বোনকে জড়িয়ে ধরে বলে উঠল, কি করছিস সেখানে? আমিরা জবাব দিল না। দৃষ্টি আকাশে তারাদের মাঝে নিবদ্ধ। আনিকা ফের বলে উঠল, জানিস, যখন বিয়ে পড়ানোর মুহূর্তে মিনাজ আমায় অস্বীকার করলো, বলল অন্য এক মেয়েকে ভালোবাসে, আমায় ভালোবাসে না, বিয়ে করতে পারবে না।
ঠিক সেই মুহূর্তে আমার ভালোবাসাকে আমি নিজ হাতে দাফন করে দিয়েছিলাম। মিনহাজের জন্য নিজের মনে শুধুমাত্র তখন ঘৃণায় সৃষ্টি হয়েছিল। আর এই 6 মাস ধরে আমি এসব কিছু ভুলে থাকতে চেষ্টা করছি। তবে এত বড় ধাক্কা তো আর একদিনে ভোলা যায় না। তবে নিজেকে সামলে নিয়েছি আমি, শক্ত করেছি নিজের মনকে, ফোকাস করেছি নিজের কেরিয়ারে। আমিরা আনিকার দিকে ঘুরে বসলো, কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠল, আমি তো হিয়ানকে ভুলতে পারছি না আপু। হিয়ান হঠাৎ করে এভাবে হারিয়ে গেল কেন? ওর আমাকে পছন্দ না হলে সম্পর্কে জড়ালো কেন? আমি হিয়ানকে খুঁজে বের করবই, ওর থেকে সব সত্যিটা জানবো। কেন এমন করলো সব কিছু। আমার কেন যেন মনে হচ্ছে হিয়ানের এমন ব্যবহারের পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। শুধু এটুকু বলবো, তুই পড়াশোনায় মনোযোগ দে, তোর স্বপ্ন পূরণ কর। লিখন আঙ্কেলের ছেলের সঙ্গে বিয়ের ব্যাপার নিয়ে একদমই চিন্তা করিস না। আমিরা সোজা হয়ে বসে জিজ্ঞেস করলো, আচ্ছা আপু, কালকে তোকে দেখতে আসবে তাই না? তুই রাজি হয়েছিস? ওই দূর গ্রামে বিয়ে করে থাকতে পারবি তুই? তোর স্কুল চাকরি সব কিছু ছেড়ে চলে যাবি? আমায় ছেড়ে চলে যাবি? আমাকে সাপোর্ট করবে কে তাহলে? আমিরার কথা শুনে আনিকা হেসে ফেলল। আমিরার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কালকে দেখতে আসছে ওনারা। বিয়ে তো আর কালকেই হয়ে যাচ্ছে না। তাছাড়া ভালোবাসার সম্পর্ক থেকে ভরসা উঠে গেছে আমার। এমন ভাগ্য যা আছে, এখন ভাগ্যে যা আছে তাই হবে। আমিরা বলে উঠল, তোর স্কুল চাকরি এসব কিছু ছেড়ে দিবি? সেসব ব্যাপারে কথা বলে তবেই তো বিয়েতে মত দিব। আমার চাকরি নিয়ে প্রবলেম থাকলে তো আর ওনারা দেখতে আসতে চাইবে না নিশ্চয়ই। ছেলে কি করে? শুনেছি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ও আচ্ছা চল ভিতরে আয়, কতক্ষণ আর বসে থাকবি? আমিরা উঠে দাঁড়ালো, আনিকার সঙ্গে রুমে চলে গেল। হিয়ান জানালার পাশে দাঁড়িয়ে আছে। বাইরে ঘুটঘুটে অন্ধকার, দূর থেকে এশার আজান শোনা যাচ্ছে। মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে আনিসুর রহমানের কথাগুলো। যত যাই হোক, তার পক্ষে ভালোবাসার মানুষটার জীবন নষ্ট করা সম্ভব নয়। সে কিছুতেই আমিরার স্বপ্ন পূরণের পথে বাধা হতে চায় না। সে চায় না তার জন্য তার মিরুর জীবন এলোমেলো হয়ে যাক। এসব ভাবনার মাঝে পেছন থেকে শিহাব ডেকে উঠল, ভাইয়া, আম্মু ডাকছে তোকে। হিয়ান পেছনে না ফিরেই জবাব দিল, তুই যা, আমি আসছি। শিহাব রুম থেকে বেরিয়ে গেল। হিয়ান বিছানার কাছে এগিয়ে এসে ফোনটা হাতে নিল, অতঃপর দরজা ভিড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে বসে আছে হিয়ানের জেঠু হামিদ সাহেব, পাশে ফারহাদ আর ফারহা। ফারহাদ হিয়ানের থেকে 3 বছরের বড়, আর ফারহা হিয়ানের ছোট। সবেমাত্র উচ্চ মাধ্যমিক শেষ করেছে। হিয়ান ড্রয়িং রুমে এসে হামিদ সাহেবকে সালাম দিল। সালামের জবাব দিয়ে হামিদ সাহেব বলে উঠলেন, হিয়ান আমার পাশে এসে বসো। হামিদ সাহেবের পাশে গিয়ে বসলো হিয়ান। এখানে হিয়ানের আব্বু আম্মু শিহাব সবাই আছে। হিয়ান সবার সাথে টুকটাক কথা বলল। অনেকদিন পর ওদের সাথে দেখা হয়েছে। হঠাৎ আশেপাশে তাকিয়ে হিয়ান বলে উঠল, বড় আম্মু কোথায়? আসেনি? আম্মু অসুস্থ। কথাটা বলে উঠল ফারহা। হিয়ান জিজ্ঞেস করলো, কি হয়েছে বড় আম্মুর? ঠিক আছে তো শরীর? হামিদ সাহেব বলে উঠলেন, তোর বড় আম্মু হাই প্রেশার, জানিস তো, শরীর অসুস্থ, তাই আসে নাই। বড় আম্মুকে ডাক্তার দেখাওনি? হ্যাঁ, ওষুধপত্র চলছে। আচ্ছা শোন, কালকে তো আমরা ফাহাদের জন্য মেয়ে দেখতে যাব। আমি, হাফিজ, ফাহাদ, আমরা। তোর বড় আম্মুর শরীর খারাপ, তাই যেতে পারছে না। তো ফাহাদ চাইছে তোকে সহ নিয়ে যাওয়ার জন্য। হিয়ান অবাক হয়ে বলল, আমি আমি গিয়ে কি করব? হ্যাঁ তুই। ফারহাদ বাবার পাশ থেকে উঠে এসে হিয়ানের পাশে বসলো, কানে কানে ফিসফিস করলো, মেয়ের ছোট বোন থাকলে তোকে সেটেল করিয়ে দেব। আইডিয়াটা কেমন বল? বলল। ফারহাদের কথা শুনে হিয়ান দ্রুত বলে উঠল, আমি যাব না বড় আব্বু, তোমরা যাও। দেখ, মেয়ের বাবা আমার বন্ধু পরিচিত। মেয়েও নাকি দেখতে শুনতে ভালো, হাই স্কুলের টিচার। এখন ওখানে গিয়ে মেয়ে পছন্দ হয়ে গেলে বিয়ের দিন তারিখ ঠিকঠাক করা হবে। এখন ফাহাদ চাইছে আর কি তোকে নিয়ে যাওয়ার জন্য। বা আমি যাব না ফরহাদ ভাই। কেন যাবি না কেন? আমার একটু কাজ আছে। রুমের মধ্যে দরজা বন্ধ করে বসে থাকাই তোর কাজ, তাই তো? না, আমি কাল অফিসে যাব। আম্মুকেও নানু বাড়িতে ছেড়ে আসব। এমনিতেই অফিস থেকে 2 দিনের ছুটি নিয়ে এসেছি। আরও বেশি দেরি করলে আমার চাকরিটাই আর থাকবে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু বিয়ের দিন যেন তোকে এখানে পাই। ঠিক আছে। শুধু ঠিক আছে বললেই হবে না, কথা দিতে হবে আমাকে। হিয়ান হালকা হেসে ফারহাদের হাত ধরে বলল, যাও, কথা দিলাম। বলেই উঠে চলে গেল হিয়ান।
হিয়ানদের বাড়ির পাশে হামিদ সাহেবের বাড়ি। দুই ভাই পাশাপাশি বাড়িতেই থাকে। কিছুদিন আগেই 4 তলা ফাউন্ডেশন করে বাড়ি করেছেন। আর ওনাদের ভাই, ছোট ভাই হাবিব সাহেব পরিবার নিয়ে তুরস্কে স্থায়ীভাবে বসবাস করেন। ওনার যমজ 2 মেয়ে, তানহা আর আনহা। ওরা দুজন এবার মাধ্যমিক দিয়েছে। সকাল 9টা বাজে। ঘুম থেকে উঠে নাস্তা সেরে দ্রুত রেডি হয়ে গেল হিয়ান। সাইদা খাতুন তৈরি হচ্ছেন। কিছুক্ষণের মাঝেই বোরখা পরে এসে এক ব্যাগ জিনিসপত্র কিচেন থেকে গুছিয়ে এনে হিয়ানের হাতে দিয়ে বললেন, এগুলো নিয়ে নে বাইকে। হিয়ান বিরক্তিসূচক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে বলল, এসব আবার কি? বেশি কিছু না, আরিফার জন্য ওর পছন্দের কিছু খাবার আর আচার বানিয়ে নিয়েছিলাম। হিয়ান বিরক্ত হলেও বেশি কিছু না বলে ব্যাগটা হাতে নিল। অতঃপর বাইকে উঠে বসে হেলমেট পরে নিল। সাইদা খাতুন উঠে বসতেই হিয়ান বাইক স্টার্ট দিল। গ্রামের রাস্তা পেরিয়ে শহরের দিকে ছুটে চলেছে বাইক। ঘন্টা দেড়েকের মাথায় নানু বাড়ির সামনে এসে বাইক থামালো হিয়ান। ব্যাগটা ওর মায়ের হাতে দিয়ে বলল, আল্লাহ হাফেজ, আসছি। সাইদা খাতুন নতুন করে বলে উঠলেন, কেন, তুই ভিতরে যাবি না? এতদিন পর এসেছিস, আবার কতটা রাস্তা পেরিয়ে তোর বাসায় যাবি, একটু বিশ্রাম নিয়ে যা। আমি ঠিক আছি আম্মু, আমি যেতে পারবো, তুমি ভেতরে যাও। দোতলার বারান্দা থেকে আরিফা ওদের দিকে দেখেই ডাক দিল, আরে ফুপি, হিয়ান ভাই, কেমন আছো তোমরা? দাঁড়াও, আমি এক্ষুনি নিচে আসছি। হিয়ান দ্রুত বাইক স্টার্ট দিয়ে দিতে দিতে বলল, এই মেয়ে নেমে আসার আগে এখান থেকে তোকে যেতে হবে হিয়ান। ফুল স্পিডে বাইক স্টার্ট দিয়ে চলে গেল হিয়ান। সাইদা খাতুন চেঁচিয়ে বলতে লাগলেন, আরে হিয়ান, কই যাচ্ছিস? ভিতরে তো আয়। আরিফা দ্রুত নিচে নেমে গেট খুলে এসে বাইরে তাকালো। হিয়ানকে দেখতে না পেয়ে হাসি হাসি মুখটা নিমেষেই চুপসে গেল। মন খারাপ করে বলে উঠল, হিয়ান ভাই চলে গেল? বাইরে প্রচন্ড রোদ। বিছানায় ঘুমিয়ে আছে আমিরা। জানালার ফাঁকে গলিয়ে সূর্যের আলো ওর চোখে মুখে পড়ছে। রোদের তেজটের পেতেই আমিরা বিরক্তিতে চোখ মুখ কুচকাল। নড়ে চড়ে পাশ ফিলে কোলবালিশ জড়িয়ে আবারও ঘুমাতে গেল, কিন্তু পাশে আনিকাকে না দেখে সোজা ঘড়ির দিকে তাকালো। সকাল 11টা বাজে। আজকে তো আনিকাকে দেখতে আসবে, সেটা মাথায় আসতেই উঠে বসলো আমিরা। বাথরুম থেকে পানির শব্দ শোনা যাচ্ছে, তার মানে আনিকা বাথরুমে। আমিরা সেদিকে তাকিয়ে কিছুক্ষণ থম মেরে বসে রইল। অতঃপর এলোমেলো চুলগুলো হাত খোপা করে লাগলো। দরজা খুলে বাথরুম থেকে বেরোলো আনিকা। পরনে একটা নীল রঙের শাড়ি। আনিকা শাড়ির কুচি ধরে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, উঠেছিস তুই? দেখ তো আমাকে কেমন লাগছে। আমিরা মাথা থেকে পা অব্দি একবার দেখে নিয়ে বলল, ভালো লাগছে। কথাটা বলেই আমিরা বিছানা থেকে নেমে দাঁড়ালো। বালিশের পাশ থেকে ওড়না নিয়ে গায়ে জড়ালো। আনিকা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুলগুলো সুন্দর করে বাঁধতে লাগলো। আমিরাকে এখনো দাঁড়িয়ে দেখতে থাকে। বলল, কি রে, তুই রেডি হবি না? এভাবেই থাকবি? আমিরা ধপ করে বিছানায় বসে বলে উঠল, দেখতে কাকে আসছে, তোকে নাকি আমাকে? আমাকে দেখতে আসছে, কিন্তু তাই বলে তুই ওদের সামনে যাবি না? ওরা ভিতরের রুমে এলেও তো তোকে এভাবেই দেখবে। বাইরে থেকে মানুষ আসছে, অন্তত পরিপাটি হয়ে থাক। আমিরা বিরক্তিতে চোখ মুখ কুচকে তাকালো। অতঃপর অলস ভঙ্গিতে উঠে গিয়ে আলমারি থেকে গোলাপি রঙের একটা জামা বের করে ওয়াশরুমে ঢুকে গিয়ে ধরাম করে দরজা বন্ধ করে দিল। বেশ খানিকটা সময় নিয়ে তৈরি হয়ে বের হলো আমিরা। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুলগুলো ঠিক করতে করতে বলল, আসবেন কয়টায় ওনারা? আনিকা ততক্ষণে প্রায় তৈরি। ফুল স্পিডে ফ্যান ছেড়ে বিছানায় বসেছে এসে। আমিরার প্রশ্নে ওর দিকে তাকিয়ে বলে উঠল, ওনারা এসেই পড়বেন। আপু গিয়েছে ওনাদের এগিয়ে আনতে। ও। দরজার বাইরে থেকে রুবিনা বেগমের ডাক শোনা গেল, আনিকা, ওনারা এসে গিয়েছে। আমিরা, তুই আনিকাকে নিয়ে বসার ঘরে আয়। অনিচ্ছা সত্ত্বেও আমিরা দ্রুত পরিপাটি হয়ে আনিকাকে নিয়ে বসার ঘরের দিকে এগোলো। বাড়ির দরজা দিয়ে ঢুকতেই ওদের বসার ঘর। সামনের সোফায় ফরহাদরা বসে আছে। ফরহাদের পরনে হালকা ধূসর রঙের পাঞ্জাবি। ফরহাদের পাশে হামিদ সাহেব আর হাফিজ সাহেব। তার পাশে সোফায় বসে আছে আনিসুর রহমান আর শফিক সাহেব। তিনি হামিদ সাহেবের বন্ধু। উনি এই সম্বন্ধ নিয়ে আনিসুর রহমানের কাছে প্রস্তাব দেন। ছেলে শহরে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। শুনেই রাজি হয়ে যান আনিসুর রহমান। তাছাড়া ওদের পারিবারিক সম্পর্কে সমস্ত কিছু শফিক সাহেব জানতেন। ওনাদের 2 ভাইয়ের গ্রামে ব্যবসা, পাশাপাশি 2 বাড়িতে থাকেন 2 ভাই। সমস্ত কিছু শুনে আনিসুর রহমান দেখার জন্য ওনাদের আসতে বলেন। আর আমিরা আনিকাকে নিয়ে বসার ঘরে প্রবেশ করতেই রুবিনা বেগম উঠে দাঁড়ালেন। এগিয়ে এসে আনিকাকে ফরহাদের সামনে সোফায় বসিয়ে বলে উঠল, এই যে আমার বড় মেয়ে আনিকা। আনিকা ওনাদের ভদ্রভাবে সালাম দিল। ওনারাও সালামের জবাব দিলেন।
হামিদ সাহেব ওকে পড়াশোনা, চাকরি এসব নিয়ে টুকটাক প্রশ্ন করলেন। আনিকাও ভদ্রতা বজায় রেখে উত্তর দিল। আনিকা আসার পর থেকে ফারহাদ ওর দিকে তাকিয়ে আছে। বেশ ভালো লেগেছে আনিকাকে ওর। হামিদ সাহেবও আনিকাকে ছেলের বউ হিসেবে পছন্দ করেছেন। আনিসুর রহমান নিজেও ফারহাদের সাথে কথা বলে নিলেন। তারপর ওনাদের উদ্দেশ্যে বললেন, ফরহাদকে আমার বেশ ভালো লেগেছে। আনিকা আমার বড় মেয়ে, তাই ওর মতামত ছাড়া আমি কোনো কিছুতেই এগোবো না। আমি চাইছি ওরা দুজনে একসঙ্গে কিছুক্ষণ নিজেদের মতো কথা বলে নিক। দুজনে যদি দুজনের থেকে কিছু জানার থাকে, জিজ্ঞেস করার থাকে, করে নিক। ওরা যদি রাজি থাকে তাহলেই আমরা কথা এগোবো। হাফিজ সাহেবও সহমত পোষণ করে বলে উঠলেন। জি অবশ্যই। রুবিনা বেগম আনিকাকে বললেন, ফারহাদকে নিয়ে তোদের রুমে যা, কথা বল দুজনে। আনিকা মাথা নিচু করে উঠে দাঁড়িয়ে রুমের দিকে পা বাড়ালো। হামিদ সাহেব চোখের ইশারায় সম্মতি জানাতেই ফারহাদও উঠে গেল। আনিকা রুমে এসে ওর বিছানায় বসলো। ফারহাদ গুটি গুটি পায়ে রুমে এসে আনিকাকে সালাম দিয়ে বলল, কেমন আছেন? সালামের জবাব দিয়ে আনিকাও নম্রভাবে জবাব দিল, আলহামদুলিল্লাহ। আপনি? ফারহাদ ওর পাশাপাশি বসে বলল, আলহামদুলিল্লাহ ভালো, তবে আপনাকে দেখার পর আরও ভালো লাগছে। আমার আপনাকে ভীষণ পছন্দ হয়েছে। বলতে পারেন প্রথম দেখাতেই আপনার প্রেমে পড়ে গেছি। শুনেছি আপনি বিয়ের পরও জব করতে চান। এ নিয়ে আমার কোনো সমস্যা নেই, কেননা আমি নিজেও এই শহরে থাকি। সুতরাং বিয়ের পর আপনার জব করতে কোনো অসুবিধা হবে না। ফারহাদের প্রতিটা কথায় মন দিয়ে শুনলো আনিকা। ফারহাদ ফের বলে উঠল, আমি বেশি কিছু জিজ্ঞেস করব না আপনাকে, শুধু এইটুকু জানতে চাইব আপনারা আমাকে পছন্দ হয়েছে কিনা। আপনার আমাকে পছন্দ না হলে সমস্ত কথা এখানেই শেষ, কেননা কারো মতের বিরুদ্ধে গিয়ে তাকে বিয়ে করতে চাই না আমি। আনিকা কিছুক্ষণ আমতা আমতা করে জবাব দিল, আমার কোনো আপত্তি নেই। আপনি রাজি? আনিকার কথা শুনে ফারহাদের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। বিকেল 5টা বাজে। অফিসের কাজ করে সে মাত্রই অফিস থেকে বেরিয়েছে হিয়ান। অফিসের কাছে একটা পার্ক। হিয়ান বাইক নিয়ে সোজা সেখানেই চলে গেল। পার্কের একটা বেঞ্চে বসে ওর এক ফ্রেন্ডের নাম্বার বের করে অনবরত ডায়াল করতে লাগলো। ফোন তুলছে না ওপাশ থেকে কেউ এখনো। হিয়ানকে খুব ক্লান্ত দেখাচ্ছে। সারাদিনের অফিসের কাজের দখল সামলে ভীষণ ক্লান্ত সে। পরনের ফুল হাতা সাদা শার্টটা কোনোই অবধি ফোল্ড করা, সামনে চুলগুলো কপালের ওপর এসে পড়ে আছে। ফোনটা হাতে নিয়ে বেঞ্চে হেলান দিয়ে বসলো হিয়ান। হঠাৎ কল বেজে উঠতেই দ্রুত রিসিভ করে বলল, হ্যালো রাফিদ, আমি হিয়ান। এটা তোর নাম্বার? হ্যাঁ, এটা আমার নতুন সিম। আমি বাড়ি থেকে ব্যাক করেছি। বাসা দেখেছিস আমার জন্য? হ্যাঁ, আমার বাসার কাছাকাছিই পেয়েছি। আমার বাসার গলিতে চলে আয়, একেবারে মালামাল নিয়ে চলে আসতে পারিস। সব কিছু কনফার্ম করে রেখেছি। আসছি। বলে হিয়ান কল কেটে উঠে দাঁড়িয়ে ফোনটা পকেটে পুরে নিল। পার্ক থেকে বেরিয়েই বাইক স্টার্ট দিল। দূর আকাশে মেঘ জমেছে, মাঝে মধ্যে দু একটা বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে। ফুল স্পিডে বাইক চালাচ্ছে হিয়ান, হেলমেট খুলে রাখা, যার ফলে বাতাসের সামনে চুলগুলো কপালের ওপর এসে পড়েছে। হিয়ান বাইক চালাতে চালাতেই ভাবতে লাগলো, এই কালো মেঘে ঢেকে যাওয়া আকাশের মতোই যে আমার জীবনের রঙিন আকাশটাও কালো মেঘে ঢেকে যাবে ভাবতে পারিনি। আমায় ক্ষমা করে দিও মিরু, ক্ষমা করে দিও। তোমার ডাক্তার হবার স্বপ্নের পথে জেনে শুনে আমি কাটা হতে পারবো না, তাই অনিচ্ছা সত্ত্বেও তোমার জীবন থেকে আমায় সরে যেতে হচ্ছে মিরু। ভালো থেকো তুমি, ভালো থেকো আমার না হওয়া প্রিয়তমা। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। বাসার সামনে এসে বাইক থামালো হিয়ান। খানিকটা ভিজেও গেছে ও। হিয়ানকে দেখে সিকিউরিটি গার্ড লোকটা এগিয়ে এসে বলে উঠল, হিয়ান ভাই, আপনারে খোঁজে 2টা মেয়ে আসছিল, আপনার বন্ধু হয়। আমি বলছি যে আপনি আসলে আমি খবর দিমু, নম্বরও নিয়ে রাখছি, খবর দেই। হিয়ান বাইক থেকে নেমে গেটের কাছাকাছি এসে দাঁড়িয়ে বলল, প্রয়োজন নেই। কিন্তু ভাই, আমি মালামাল নিতে এসেছি। বাসা খুঁজা পাইছেন ভাই? জি। আর এক মুহূর্ত দাঁড়ালো না হিয়ান, দ্রুত পায়ে বাড়ির ভেতরে ঢুকে গেল সে। দোতলায় গিয়ে বাড়িওয়ালার দরজায় কলিং বেল বাজালো। বাড়িওয়ালার মেয়েটা দরজা খুলে হাসি মুখে বলে উঠল, হিয়ান, আপনি কোথায় ছিলেন এতদিন? হিয়ান মেয়েটার প্রশ্নের জবাব দিল না, দুহাত পকেটে ঢুকিয়ে দাঁড়িয়ে বলল, আপনার আব্বুকে ডাক দিন। আব্বু তো বাসায় নেই। তাহলে আপনার আম্মুকে ডাক দিন, কেননা বাসা ভাড়া দিয়ে আজকেই মালামাল নিয়ে আমি চলে যাব, সময় নেই আমার। হিয়ানের কথা শুনে মেয়েটার মুখভঙ্গি বদলে গেল। মন খারাপ করে বলে উঠল, বাসা ছেড়ে চলে যাবেন আপনি?
মেয়েটার এইসব প্রশ্নে বিরক্ত হলো হিয়ান, তবে বিরক্তি ভাবটা নিজের মাঝে রেখে স্বাভাবিকভাবেই বলল। হ্যাঁ, সেটা তো আঙ্কেল আন্টি জানেই। মেয়েটা আর কোনো কিছুই বলল না, ভেতরে গিয়ে ওর মাকে ডেকে আনলো। বাড়িওয়ালা স্ত্রী আসতে হিয়ান সালাম দিয়ে এ মাসের ভাড়াটাও দিয়ে দিল। মাসের প্রথম দিক এখন হুট করে বাসা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বাড়িওয়ালাকে জানিয়ে দেয় হিয়ান, তাই আজ মালামাল নিয়ে যাওয়ার আগে এই মাসের ভাড়াটাও দিয়ে দিয়েছে। টাকা নিয়ে ভদ্রমহিলা সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলো, তুমি বাসা পেয়ে গেছো বাবা? জি আন্টি, মালামাল নিয়েই চলে যাব এখন। আজকেই চলে যাবে? কাল সকালেও তো যেতে পারো। এখন ওই বৃষ্টির মাঝে কিভাবে যাবে? না আন্টি, থাকতে পারবো না, আমার বন্ধু অপেক্ষা করছে, সমস্ত কিছু ওই বাসায় রেডি, তাই চলে যাব। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। সিকিউরিটি গার্ড গেট খুলে দিবে। জি আন্টি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বলেই সিঁড়ি বেয়ে নিচে ফ্ল্যাটে চলে গেল। আসার আগেই ছোট একটা ট্রাক ভাড়া করে ঠিকানা দিয়ে দিয়েছে, তারাও চলে আসবে কিছুক্ষণের মধ্যে। পকেট থেকে চাবি বের করে তালা খুললো হিয়ান। দরজা খুলে বাসার লাইট জ্বালিয়ে দ্রুত সবকিছু গোছানোর কাজে লেগে পড়লো। যদিও যাওয়ার আগে অনেক কিছুই গুছিয়ে রেখেছিল। 2 রুমের বাসা ওর, তেমন বেশি কিছু নেই, তবুও চেঞ্জ না করে অফিসের গেটআপে ফ্যান খাট খুলে নিল। নিজেই রান্না করে খাওয়া দাওয়া করতো হিয়ান, এক্সট্রা কাউকেই রাখেনি কখনো। রুমের কাজ শেষ করে কিচেনে গিয়ে চুলা খুলে সমস্ত কিছু গুছিয়ে নিতে ট্রাক চলে আসলো। তারা চলে আসতেই সমস্ত কিছু দেখিয়ে দিয়ে হিয়ান একটা চেয়ারে বসে পড়লো। পানির বোতল নিয়ে মুহূর্তেই ঢকঢক করে সবটুকু পানি শেষ করে নিল। ঘেমে নিয়ে খারাপ অবস্থা হিয়ানের। ফ্ল্যাটের মেন দরজা খোলা, লোকজন মালামাল নামিয়ে নিচ্ছে। দক্ষিণ দিকের বাতাস হু হু করে প্রবেশ করছে দরজা দিয়ে। ক্লান্ত শরীর নিয়ে চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে রইল হিয়ান। বৃষ্টির এই বাতাসটা কিছুটা হলেও ক্লান্তি দূর করছে। হিয়ান, কেন আমার সাথে এমন করলে তুমি? হঠাৎই কারো কান্না মিশ্রিত কণ্ঠ কানে পৌঁছাতেই চোখ মেলে তাকালো হিয়ান। ওর পায়ের কাছে বসে কাঁদছে আমিরা। ওকে দেখেই মুখ থেকে অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো, মিরু, তুমি এখানে কি করছো? আমিরা কেঁদেই চলেছে। দুহাতে আমিরাকে ধরে সামনে দাঁড় করালো। মেয়েটা ভিজে একাকার, এভাবে বৃষ্টির মধ্যে কোথা থেকে এলো আমিরা? নিশ্চয়ই সিকিউরিটি গার্ড ওকে জানিয়ে দিয়েছে। মেজাজটা গরম হয়ে এলো হিয়ানের। আমিরাকে ভিজে শরীর কাঁপতে দেখে দ্রুত কাপড়ে ব্যাগ খুলে একটা চাদর বের করে ঢেকে দিল আমিরার শরীর। টাওয়াল দিয়ে মাথা মুছে দিতে দিতে বলল, মিরু, তুমি আমাকে ভুল বুঝছো, আমি এমনটা করতে চাইনি। কি করতে চাওনি? কি বোঝাতে চাও তুমি আমাকে? তুমি আমাকে ভালোবাসো না, এটা আগে বলে দিতে পারতে। ওর সাথে এমন কেন করলে হিয়ান? আমি তো তোমাকে সত্যি সত্যিই ভালোবেসেছিলাম। তুমি একটাবার বলতে, আমি নিজে থেকেই তোমার জীবন থেকে সরে যেতাম। কিন্তু এইভাবে আমার থেকে পালিয়ে কোথায় যাচ্ছ তুমি? এভাবে কেন কষ্ট দিলে আমায়? সেই সব প্রশ্নের জবাব এড়িয়ে হিয়ান বলে উঠল, তুমি এখানে এভাবে ছুটে এসেছো কেন মিরু? হিয়ানের কথা শুনে রেগে গেল আমিরা। হিয়ানের শার্টের কলার চেপে ধরে বলে উঠল, ভালোবাসি তোমাকে আমি, তাই ছুটে এসেছি। তোমার থেকে সব জানতে এসেছি। কেন এমন করছো আমার সাথে? হিয়ান নিশ্চুপ, এর কোনো উত্তর নেই ওর কাছে। কি বা বলবে সে আমিরাকে? সত্যিটা বলার সাহস ওর নেই। সব সত্যি জানলে তো আমিরা আরো ভেঙে পড়বে। হিয়ানকে চুপ থাকতে দেখে আমিরা ফের বলে উঠল, কেন এমন করছো হিয়ান? কেন এমন করেছো হিয়ান? বলো কেন? কেন এভাবে আমার থেকে দূরে পালিয়ে যাচ্ছ? ভালোবাসি তো তোমায় আমি, তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি। হিয়ান সেভাবে ঠাই দাঁড়িয়ে রইল। হঠাৎ ভীষণ জোরে বজ্রপাত হলো। বিদ্যুৎ চলে গিয়ে নিমেষেই পুরো ঘর অন্ধকারে ডুবে গেল। বৃষ্টির তেজ বেড়ে গেল। আমিরা আবার বলল, কি হলো হিয়ান? কথা বলছো না কেন? আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না তো। শেষ কথাগুলো বলতে বলতেই হিয়ানের বুকে ঝাঁপিয়ে পড়ে কেঁদে উঠল আমিরা। আচমকা জড়িয়ে ধরাতে দুপা পিছিয়ে গেল হিয়ান। আমিরা হিয়ানের পিঠের দিকে শার্টটা খামচে ধরে বলতে লাগলো, এভাবে কেন কষ্ট দিচ্ছ আমাকে? কেন হিয়ান? নিয়তি বড্ড নিষ্ঠুর মিরু। নিয়তি চায় না আমরা এক হই। নিয়তি চায় না আমাদের ভালোবাসা পূর্ণতা পাক। তোমার জীবনে আমি থাকতে পারবো না, কিন্তু বিশ্বাস করো, আমি তোমায় ঠকাচ্ছি না। আমি নিরুপায় মিরু, বড্ড নিরুপায়। কথাগুলো শুনে আমিরা সঙ্গে সঙ্গে ছেড়ে দিল হিয়ানকে। এগুলো কি বলল হিয়ান ওকে? আমিরা চেঁচিয়ে বলে উঠল, কিসের ভয় পাচ্ছ তুমি? কি বলছো এসব? সবটাই মিথ্যে বলছো তুমি। আমি বেশ ভালোভাবেই বুঝতে পারছি তোমাকে। আমায় ছেড়ে দেওয়ার জন্য এসব নতুন বাহানা খুঁজছো তুমি। ঠিক আছে, তুমি যখন আমাকে চাও না, আমিও তোমার জীবনে থাকবো না। তোমাকে কখনো চাইবো না, কখনো বিরক্ত করবো না হিয়ান। চলে যাচ্ছি আমি। কাঁদতে কাঁদতে কথাগুলো বলেই দৌড়ে বেরিয়ে গেল আমিরা। সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে বসে পড়ল হিয়ান।
অসহায় গলায় বলে উঠল, আমি তোমায় কি করে বলতাম মিরু? আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক, আর না তোমার স্বপ্ন পূরণে কোনো প্রকার বাধা আসুক। আমি সত্যি চাই না মিরু, আর আমি এটাও চাই না তোমার পরিবারের সঙ্গে তোমার সম্পর্কের সব সত্যিটা তুমি জেনে যাও। তুমি যে এসব শুনলে নিজেকে সামলাতে পারবে না মিরু। আমি তোমার জীবন থেকে চলে যাচ্ছি। আমি চাই না আমার জন্য তোমার জীবনটা নষ্ট হোক। শুধু চাই তুমি নিজের স্বপ্ন পূরণ করো, নিজের জীবনে সফল হও। শুধু একটাই আফসোস, তুমি আমায় ভুল বুঝলে মিরু। বাইরে বৃষ্টির তেজ এখনো থামেনি। এই নভেম্বরে এমন বৃষ্টি বোধহয় খুবই কম হয়। ঝড়ের তাণ্ডব দেখে মনে হচ্ছে গ্রীষ্মের কালবৈশাখী ঝড়। হিয়ার নতুন বাসায় উঠেছে ঘন্টা 2 হবে। এই ঝড় বাদলের রাতে সবকিছু নিয়ে বাসা ছেড়ে চলে এসেছে। ওই বাসা থেকে এখানে রুমগুলো আকারে ছোট, 3টে রুম, সামনে একটা বড় বারান্দা, ওয়াশরুম আর কিচেন সহ মোটামুটি এই বাসাটায় ভালো পেয়েছে রাফি। এমন সময়ে খালি বাসা খুঁজে পাওয়াটাই কঠিন ছিল। তার মধ্যে এটাই হিয়ানের জন্য ভালো হবে মনে হয়েছে রাফিদের। এই ঝড় বৃষ্টির রাতে কোনো রেস্টুরেন্ট খোলা না থাকায় রাফি নিজের বাসা থেকে রান্না করে খাবার নিয়ে এসেছে। মালামাল সেট করতেও হেল্প করেছে হিয়ানকে। বাসা পাল্টে এসে সবকিছু গোছগাছ করতে করতে রাত 11:30 বাজছে। মাঝের রুমটায় ডাইনিং টেবিল রাখা হয়েছে। এমনিতে বৃষ্টির কারণে ঠান্ডা লাগছিল, তাই আর ফ্যান লাগায়নি হিয়ান। ফ্রেশ হয়ে খেতে বসেছে দুজনে। রাফিদ খাবার বাড়ছে, কথা বলতে বলতে কাশছে হিয়ান। সারাদিনের এত ধকল ক্লান্তিতে ছেলেটা অসুস্থ হয়ে পড়েছে। হিয়ানের কাশি দেখে রাফিদ খানিকটা রাগ দেখিয়ে বলে উঠল, তুই অসুস্থ হয়ে পড়েছিস, কি দরকার ছিল আজকে এই বৃষ্টির দিনে বাসা পাল্টানোর? কালকেও তো আসতে পারতি, এত রাতে তো ওষুধের দোকানও কোথাও খোলা পাবো না। হিয়ান কাশতে কাশতে কোনো রকম জবাব দিল, আমি ঠিক হয়ে যাব, চিন্তা করিস না। মশলা দেয়া গরম পানি খেয়ে নেব। রাফিদ খাবার বেড়ে হিয়ানের সামনে ধরলো। আমিরা কথাগুলো খুব মনে পড়ছে। মেয়েটার কান্না ভেজা চেহারা বারবার হিয়ানের চোখের সামনে ভেসে উঠছে। না চাইতেও মেয়েটাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলছে সে। আচ্ছা, আমিরা আবার আগের বারের মতো সুইসাইড করতে যাবে না তো? আমিরার আগের রিলেশনের কথা জানে হিয়ান। হিয়ানকে অন্যমনস্ক হয়ে কিছু ভাবতে দেখে রাফিদ খানিকটা চিন্তিত স্বরে বলল, হিয়ান, তুই ঠিক আছিস? হিয়ান ভাবনা ছেড়ে বেরিয়ে জবাব দেয়, হ্যাঁ ঠিক আছি। রাফিদ হিয়ানের দিকে তাকালো। ছেলেটার চেহারায় কেমন যেন বিষণ্ণ ভাব। রাফিদ সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার কেন যেন লাগছে তুই ঠিক নেই। কি হয়েছে বলতো? হঠাৎ করে বাড়ি চলে গেলি, যাওয়ার আগে বাসা দেখতে বলে গেলি, ফোন নাম্বারটাও চেঞ্জ করে ফেললি, আবার ফিরে এসে এত তাড়াহুড়ো করে বাসাও পাল্টে ফেললি। এসবের পিছনে আসল কাহিনী কি খুলে বলতো? কিছু না। এবারে রাফিদ খানিকটা কড়া গলায় বলল, হিয়ান, আমি তোর কলেজ লাইফের ফ্রেন্ড। আমাকে বলবি না, আমার সঙ্গে শেয়ার করবি না? তুই আমায় আসলে ফ্রেন্ডই ভাবিস না? ধুর, কি বলিস? তাহলে বল কি হয়েছে? এই 1 মিনিট, আমিরাহর সঙ্গে কিছু হয়েছে তোর? আমিরাহ জানে তোর বাসা পাল্টানোর কথা? হিয়ান জবাব দিল না। খাবার টেবিল ছেড়ে উঠে রুমে চলে গেল। হিয়ানের আচরণ রাফিদের কাছে সুবিধার ঠেকলো না। রাফিদ দুজনের খাবারের প্লেট নিয়ে রুমে গিয়ে বিছানায় বসলো। কি ব্যাপার, এভাবে উঠে এলি কেন? হিয়ান ব্ল্যাঙ্কেট টেনে শুয়ে পড়লো, চোখ বন্ধ করে পড়ল, ভালো লাগছে না, খাবো না। যখনই আমিরাহর কথা বললাম তখনই উঠে চলে এলি, তার মানে নিশ্চিত আমিরের সাথে কিছু হয়েছে? হিয়ান একইভাবে জবাব দিল, কিছু না। রাফিদ এবার সিরিয়াস ভঙ্গিতে জিজ্ঞাসা করলো, হিয়ান, কি হয়েছে বল আমাকে। নিজের মধ্যে চেপে রেখে কষ্ট পাওয়ার তো কোনো মানে নেই, তাই না? হিয়ান চোখ মেলে তাকালো, একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ওর জীবন থেকে সরে এসেছি আমি। কণ্ঠে একরাশ বিষণ্ণতা আর হতাশা। রাফিদ হিয়ানের কথার মানে কিছু বুঝতে পারলো না। কিসব বলছে হিয়ান? হুট করে কি হলো ওদের মাঝে? হিয়ান নিজেই বলে উঠল, ওর ভালোর জন্যই ওকে ছেড়ে দিয়েছি রাফিদ। আমি চাই না আমার জন্য ওর জীবনে কোনো ধরনের ঝামেলা আসুক, আমার জন্য ওর জীবনটা নষ্ট হয়ে যাক। আমি চাই মিরু ওর স্বপ্ন পূরণ করুক, ডাক্তার হোক। রাফিদ বিরক্তি স্বরে বলে উঠল, তোর কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। তুই হঠাৎ করে এই ধরনের কথা বলছিস কেন? কেনই বা ওর সঙ্গে ব্রেকআপ করেছিস? পরিস্থিতি আমার বাধ্য করেছে। কি এমন হয়েছে যার জন্য আমিরাহকে ছেড়ে দিলি? আমি এমনটা করতে চাইনি ওর সাথে, কিন্তু যেসব কিছু আমি জেনেছি সেগুলো জানলে মিরু নিজেকে সামলাতে পারবে না। এসব চাইলেও আমি মিরুকে বলতে পারছি না। মিরু ভীষণ কষ্ট পাবে এসব জানলে। ওর জীবনটাই এলোমেলো হয়ে যাবে। শুধু একটাই আফসোস, ও আমায় ভুল বুঝছে। কেন তুই শুধু শুধু মেয়েটাকে কষ্ট দিচ্ছিস? কোনো ধরনের সমস্যা থাকলে দুজনের মিলে সমাধান কর, মিটমাট করে কথাবার্তা বল। সমস্যার সমাধান আমার হাতে নেই, মিরুর বাবার হাতে। রাফিদ ফোঁস করে একটা শ্বাস ফেলল।
নির্ঘাত আনিসুর আঙ্কেল ঝামেলা লাগিয়েছে। রাফিদ আনিসুর রহমানের প্রসঙ্গে না গিয়ে জিজ্ঞেস করলো, তুই আমিরাহকে ভালোবাসিস না? কোনোদিনও সত্যি সত্যি ভালোবাসিস নি? ভালোবেসেছি বলেই ছেড়ে দিয়েছি, ভালোবেসেছি বলেই চাইছি মিরু ভালো থাকুক। ভালো না বাসলে পারতাম না। কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। তুই ভালো আছিস না আমিরাহ? তোর অবহেলা সহ্য করতে না পেরে যদি সুসাইড করে তখন কি হবে? পারবি আমিরাহকে ছেড়ে থাকতে? তোর জীবনটাই তো এলোমেলো হয়ে যাচ্ছে হিয়ান। ওদের কথা বলার মাঝেই হিয়ানের ফোন এলো। সাইদা খাতুন ফোন দিয়েছেন। হিয়ান ফোন হাতে নিয়ে রিসিভ করে বলল, হ্যালো আম্মু। কিরে, তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? ঠান্ডা লাগিয়ে ফেলেছিস নাকি আবার? হিয়ানের গলা স্বাভাবিক করার চেষ্টা করলো। বেশি না, একটু। ফরহাদের মেয়ে পছন্দ হয়েছে, বিয়ের দিন তারিখ ঠিক করেই এসেছে। 1 সপ্তাহ পর বিয়ের আগেই চলে আসিস বাড়িতে। এখন তো ছুটি পাবো না আম্মু। তুই বিয়েতে না আসলে ছেলেটা অনেক রাগ করবে। আমাদের বাড়ির বড় ছেলে ফরহাদ, ওর বিয়েতে পরিবারের সবাই থাকবে না, এটা হয়? তোর বড় আব্বু, বড় আম্মু, ফরহাদ সবাই রাগ করবে। আচ্ছা দেখি কি করা যায়। খাওয়া দাওয়া করেছিস? জি আম্মু, খেয়েছি। তুমি খেয়েছো? হ্যাঁ, রাত জাগিস না, শুয়ে পড়। জি আচ্ছা, ভালো থেকো, আল্লাহ হাফেজ। ফোন রাখতেই রাফিদ বলে উঠল, কিরে, কি হয়েছে? ফরহাদ ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, আজকেই মেয়ে দেখে গিয়েছিল ওরা, আমাকে যেতে বলছে। 1 সপ্তাহ পর বিয়ে। তুই এটা নিয়ে টেনশন করছিস না, আমি অফিসের স্যারকে সামলে নেব। ফায়াহাত ভাই যা রাগী, না গেলে রাগ করবে কিন্তু তোর উপর। আচ্ছা। এখন খাবারটা তো খাবি নাকি? আন্টিকেও তো মিথ্যা বলেছিস। খেতে ইচ্ছে করছে না। রাফিদের খাওয়া শেষ। প্লেট নিয়ে উঠে যেতে যেতে বলল, ঘুমিয়ে পড়েছিস নাকি? তোর জন্য আমি গরম পানি করে আনছি মশলা দিয়ে। রাফিদ কিচেনে চলে গেল। কিছুক্ষণ বাদে মশলা দিয়ে গরম পানি ফুটিয়ে মগে করে নিয়ে এলো। হিয়ান উঠে বসেছে। এই নে ধর, খেয়ে নে, গলায় আরাম পাবি। ও হিয়ান মগটা হাতে নিয়ে থ্যাঙ্কস জানিয়ে বলল, রাফিদ, বাইরে বৃষ্টি এখনো থামেনি, বাসায় যেতে হবে না আজ। আঙ্কেলকে ফোন করে বলে দে। ওকে ব্রাদার্স, ইজ ইয়োর উইশ। সকালবেলা ঘুম থেকে উঠেছে আমিরা। শরীরটা বেশ ভার লাগছে। পাশ ফিরে তাকাতেই দেখলো আনিকা নেই। ঘর অন্ধকার, পর্দা টানা। ওর ঘুম ভেঙে যাবে বলেই আনিকা পর্দা সরিয়ে যায়নি আর। বালিশের পাশ থেকে ফোন হাতে নিতে দেখলো সকাল 9টা বাজে। কাঁথা মুড়িয়ে কিছুক্ষণ এপাশ ওপাশ করে উঠে বসলো। মাথাটা ঝিমঝিম করছে। কাল অতিরিক্ত বৃষ্টিতে ভেজার ফলেই বোধহয় এমনটা হচ্ছে। আমিরা হাত খোপা করতে করতে বিছানা থেকে নেমে দাঁড়ালো। গায়ে শাল জড়িয়ে ফ্যান বন্ধ করে দিল। শীতে কাঁপতে কাঁপতে অবস্থা খারাপ ওর। টেবিলের ড্রয়ার থেকে ওষুধের বাক্সটা বের করে মাথা ব্যথার ওষুধটা খেয়ে নিল। দৃষ্টি গিয়ে আটকালো পাশেই ভাঁজ করে রাখা একটা চিরকুটে। সেটা হাতে নিয়ে খুলতেই দেখলো গোটা গোটা অক্ষরে লেখা, স্কুলে যাচ্ছি, আজকে তাড়াতাড়ি ফিরে আসবো, শপিং মলে যাব, টুকটাক কেনাকাটা আছে, তৈরি হয়ে থাকিস। চিরকুটটা ভাঁজ করে উঠে দাঁড়ালো আমিরা। হিয়ানের কথা মনে আসতে কেন যেন ঘৃণা জন্মালো। ছেলেটা ওকে ছেড়ে দেওয়ার জন্য কত নতুন বাহানায় না দেখালো কাল। আমিরা হাসলো, দুঃখের হাসি। নিজের জীবনের কথা ভাবতেই ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। না, হার ভাবতে চায় না ও। যে ছেলে ওর কথা একবারও না ভেবে ওকে ছেড়ে দিতে পারলো এভাবে, তাহলে ও কেন ওই ছেলেকে মনে রাখবে? কেন ওই ছেলের কথা ভেবে ভেবে নিজেকে শেষ করবে? না, কিছুতে এসব ভেবে পড়ে ভেঙে পড়লে চলবে না, কিছুতেই না। আগেরবারের মতো আর নিজেকে শেষ করার কথা ভাববে না আমিরা। এসব ভাবতে ভাবতে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। খানিক বাদে পর্দাটা সরিয়ে দিল। নিমেষেই অন্ধকার ঘর আলোকিত হয়ে গেল। ওদের বাড়ির পাশে এদিকটায় কোনো বিল্ডিং নেই, তাই এই রুমটা আলোকিত থাকে প্রচুর। আকাশে এদিকে তাকালো আমিরা। রোদ ওঠেনি আজ, হালকা হালকা মেঘ জমে আছে আকাশে। বৃষ্টি হবে কি হবে না সেটাও বোঝা যাচ্ছে না। চেয়ার নিয়ে এসে জানালার পাশে বসলো আমিরা। মোবাইল ফোন নিয়ে রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে সকালটা কাটলো। হিয়ান, এই হিয়ান, উঠ না ভাই আমার। এরপর বাসায় যেতে দেরি করলে তো আজ আর অফিসে যেতে পারবো না। রাফিদের ডাকে ঘুমু ঘুমু চোখে তাকালো হিয়ান। ঘড়ির দিকে তাকাতেই লাফিয়ে উঠে বসলো। ফোন হাতে নিয়ে বলতে লাগলো, অ্যালার্ম বাজেনি কেন আজ? ফোন বন্ধ হয়ে আছে, চার্জ নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো অনেকটাই লেট হয়ে গেছে। রাফিদ এক প্রকার দৌড়ে বেরিয়ে যেতে যেতে বলল, হিয়ান, দরজা আটকে দে, আমি যাচ্ছি। হিয়ান দৌড়ে গেল দরজার কাছে। রাগ দেখিয়ে বলে উঠল, আমায় আরো আগে ডাকলি না কেন? এবার অফিস? আমিও তো একটু আগেই উঠলাম,
তোকে সেই কখন থেকে ডাকছি, ঘুম থেকে ওঠার নামই নেই তোর। শরীরে জ্বর এসেছে দেখলাম। অফিস যেতে হবে না আজকে তোকে, আমি সামলে নেবো সব কিছু, তুই রেস্ট নর। সিঁড়ি দিয়ে নেমে যেতে যেতে কথাগুলো বলল রাফি। পাশের ফ্ল্যাটের দরজায় দাঁড়িয়ে একটা মেয়ে ওর দিকে তাকিয়ে আছে বললে ভুল হবে, যেন চোখ দিয়ে গিলে খাবে ওকে। মেয়েটার দৃষ্টিভঙ্গি ভালো লাগলো না হিয়ানের। তড়িঘড়ি করে নিজের দিকে তাকালো হিয়ান। গায়ে শার্ট কিংবা টি শার্ট কিছুই নেই, ঘুম থেকে উঠেই চলে এসেছে তাই। সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকে ধরাম করে দরজাটা আটকে দিল হিয়ান। বিড়বিড়িয়ে বলল, যত সব ক্যারেক্টারলেস পাবলিক। রাফিদের কথা মাথায় আসতে খেয়াল হলো শরীর আসলেই গরম। কপালেও হাত রেখে দেখলো আসলেই জ্বর এসেছে তার জন্যই বোধহয় রাফিদের ডাক কানে পৌঁছায়নি। হিয়ানের ভালো লাগছে না কিছুই। একটা শার্ট নিয়ে গায়ে জড়ালো, ফ্রেশ হয়ে এসে ফোন চার্জে বসিয়ে ঔষধ খেয়ে নিল। নাস্তা নেই ঘরে, বাইরে বেরিয়ে যে কিছু কিনে আনবে তারও ইচ্ছে নেই এখন। হিয়ান বিছানায় বসলো, ঘরের চারপাশে চোখ বোলাতেই দেখলো অনেক কিছুই অগোছালো হয়ে আছে। একটা বাসা পাল্টে আসার পর সমস্ত কিছু এলোমেলো হয়ে থাকে। জিনিসপত্র কম থাকলেও বাসা পাল্টানোর পর অগোছালো হয়েই যায়। হিয়ান একটা টুল টেনে বসে পড়লো, টুকটাক জিনিসপত্র গুছিয়ে রাখতে লাগলো। কিছুক্ষণ বাদে বাসার কলিং বেল বেজে উঠলো। হিয়ান উঠে গিয়ে দরজা খুলে দিতে অবাক হয়ে তাকালো। কিছুক্ষণ আগে সেই মেয়েটা এসেছে, হাতে ছোট্ট একটা ট্রে। পেছনে একটা মধ্যবয়সী মহিলা দাঁড়িয়ে আছে। মহিলাটি এগিয়ে এসে বলল, তুমি হিয়ান? জি, আপনারা কারা? এটা আমারই বাড়ি। তোমার বন্ধু রাফিদ তোমার জন্যই বাসা নিয়েছিল তাহলে। জি আন্টি। মেয়েটাকে দেখিয়ে মহিলাটি বলল, ও আমার মেয়ে মিথিলা। আমি আর আমার মেয়েই থাকি এখানে। তুমি তো বোধহয় কাল এসেছো। আমরা বাসায় ছিলাম না রাতে, তাই দেখা করতে পারিনি। খাবার দাবারের ব্যবস্থা কতটুকু করেছো না করছো তাই ভাবলাম নাস্তা নিয়ে আসি। ও আচ্ছা, ধন্যবাদ, কিন্তু এসবের কোনো প্রয়োজন নেই আন্টি, আমি রান্না করতে পারি। সকালের নাস্তা খেয়েছো? মিথিলা এখন ওই সময়ের মতোই তাকিয়ে আছে, যা অস্বস্তিতে ফেলেছে হিয়ানকে। মাথা নিচু রেখে হিয়ান বলে উঠল, না। তাহলে নাস্তা নিতে কোনো সমস্যা? না আন্টি। মিথিলা নাস্তার ট্রে এগিয়ে দিল হিয়ানের দিকে। হিয়ান সেটা নেওয়ার সময় মিথিলা ইচ্ছে করে আঙুল দিয়ে ছুঁয়ে দিল হিয়ানের আঙুল। হিয়ান দ্রুত ট্রে নিয়ে সৌজন্যমূলক হাসি হেসে বলল, ধন্যবাদ আন্টি। আচ্ছা, খাবার খেয়ে নাও। বাসায় কোনো ধরনের সমস্যা হলে জানিও। আমরা পাশের ফ্ল্যাটেই আছি। হিয়ান মাথা নেড়ে দরজা বন্ধ করে দিল। মেজাজ ওর চরম বিগড়ে গেছে। এই বাড়িওয়ালার মেয়েটাও গায়ে পড়া স্বভাবে। এসব মেয়েদের জাস্ট অসহ্য লাগে হিয়ানের। হিয়ান নাস্তার ট্রেটা ডাইনিং টেবিলে রেখে বেসিনে চলে গেল। কল ছেড়ে হাতের দিকে তাকালো, এই আঙুলেই ছুঁয়েছে মেয়েটা। কথাটা মনে হতে হ্যান্ড ওয়াশ নিয়ে ভালো করে হাত ধুয়ে নিল। মনে মনে ভাবতে লাগলো, আমার প্রিয়তমা ব্যতীত অন্য কোনো নারীর ছোঁয়া কখনোই এই হিয়ান তার কাছে রাখবে না। তাকে নিজের করে না পেলে কি হয়েছে, মনের কোণে তো সে সারা জীবনই থাকবে। আমিরা ব্যতীত কাউকে জীবনে জায়গা দেয়নি হিয়ান। আমিরাই ওর জীবনের প্রথম নারী, যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে। খুব বেশি ভালোবাসে হিয়ান আমিরাকে। আর তাই আমিরার কথা চিন্তা করে ওর থেকে দূরে সরে গেছে হিয়ান। হিয়ান গিয়ে ফোনটা অন করলো। ফারহাদের ফোন এসেছে বেশ কয়েকবার। কল ব্যাক করতে ফারহাদ বলে উঠল, শহরে আসছি, মেসেজে একটা অ্যাড্রেস পাঠাইছি, দুপুরে 12:30টায় চলে আসবি সেখানে। কথাটা বলে ফোনটা কেটে দিল ফারহাদ। হিয়াদ এখনো ফোনটার দিকেই তাকিয়ে রইল। কি হলো হঠাৎ? ফারহাদ ভাই আবার কোথায় যেতে বলছে? স্কুল থেকে তড়িঘড়ি করে ফিরলো আনিকা। দুপুর 12টা বাজে। বিয়ের শপিং করার জন্যই মূলত ফারহাদ ওকে যেতে বলেছে। সঙ্গে আমিরা আর রুবিনা বেগমও যাবে। আনিকার কথা অনুযায়ী তৈরি হয়েছিল ওরা। আনিকা বাড়ি ফিরে তৈরি হতেই ওরা সবাই বেরিয়ে গেল। শপিং মলে এসে কল করলো আনিকা। ফারহাদ বলল ফারহাকে নিয়ে ওরা সেকেন্ড ফ্লোরে আছে, সেখানে চলে আসতে। আনিকারা সেকেন্ড ফ্লোরে আসতেই ফারহাদকে দেখতে পেল। আমিরা হঠাৎ দৃষ্টি আটকালো কয়েক হাত দূরে দাঁড়ানো হিয়ানের দিকে। একটা মেয়ে ওকে এক পাশ থেকে জড়িয়ে ধরে আছে, হেসে হেসে কথা বলছে দুজনে। এই দৃশ্য দেখে ঘৃণায় মুখ ঘুরিয়ে নিল আমিরা। দৌড়ে বের হয়ে গেল ওখান থেকে। কেমন আছো ভাইয়া? শহরে আসলে তো ভুলেই যাও আমাকে। বাড়িতে তো একটা ছোট বোন আছে, সেটা তো মনেই পড়ে না তোমার। কে বলেছে তোর ভাইয়া ভুলে গেছে তোকে? তোকে তো অলওয়েজ মনে থাকে, ভুলে যাওয়ার প্রশ্নই আসে না। হিয়ানকে জড়িয়ে ধরে আছে ফারহা। হিয়ানও ওকে এক পাশ থেকে জড়িয়ে ধরে আছে। ফারহার সঙ্গে কথা বলতে বলতে হিয়ানের দৃষ্টি গেল আমিরার দিকে।
মেয়েটা এভাবে হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছে? ওকে ফারহার সঙ্গে দেখে নেয়নি তো? আবারও ভুল বুঝলো না তো ওকে? কিন্তু তার থেকেও বড় কথা, আমিরা এখানে কি করছিল? ভাইয়া কি দেখছো ওদিকে? ফারহা ডাকে ধ্যান ভাঙে হিয়ানে। ফারহাকে ছেড়ে দিয়ে বলে, কিছু না ফারহা। আচ্ছা ভাইয়া, এসো আমার হবু ভাবির সাথে পরিচয় করিয়ে দেই। ফারহা হিয়ানের হাত ধরে টেনে টেনে আনিকার সামনে দাঁড় করিয়ে বলে উঠল, এই যে আমার হবু ভাবি আনিকা। হিয়ান আনিকা দুজনে একে অপরকে দেখে ভীষণ অবাক হয়, তবে কেউ এখানে সবার সামনে কিছু বলে না। হিয়ান ভদ্রতার খাতিরে সালাম দেয় আনিকাকে। সালামের জবাব দিয়ে আনিকা আশপাশে তাকিয়ে বলে, আরে আমিরা কোথায়? আম্মু, আমিরা কোথায় গেল? রুবিনা বেগম ও আশেপাশে তাকিয়ে খুঁজতে লাগলেন আমিরাকে। তিনি আমিরার নাম ধরে ডাকতে ডাকতে এগিয়ে গেলেন খুঁজতে। সমস্ত ব্যাপারটা এবার ক্লিয়ার হয়ে গেল হিয়ানের কাছে। ফরহাদ হিয়ানের সাথে আনিকার পরিচয় করালো। এই হচ্ছে আমার ভাই হিয়ান, আমার চাচার ছেলে। ওরা দুই ভাই, হিয়ান আর শিয়াব। হিয়ানেই বড়, আর আমার ছোট বোন ফারহা। ওর সাথে তো আপনার ফোনেই কথা হয়েছে। আনিকা সৌজন্যমূলক হেসে মাথা নাড়ায়। ফারহাদ এগিয়ে এসে বলে, আন্টি আর আমিরা আসুক, আমরা এগোই, কি বলেন? আনিকা একবার হিয়ানের দিকে তাকিয়ে বলল, জি চলুন। ফারহাদ, আনিকা, ফারহা, হিয়ান ওরা এগিয়ে গেল। হাঁটতে হাঁটতে হিয়ান বলে উঠল, আমাকে এখানে আনার কি দরকার ছিল ফরহাদ ভাই? তুই তো অফিসের অজুহাত দিয়ে কোনো কিছুতেই আসতে চাচ্ছিস না, কিন্তু আমার বিয়েতে তোকে এত সহজে ছাড়ছি না। তাই বিয়ের শপিং থেকে শুরু করে সমস্ত কিছুতেই তোকে থাকতে হবে। ফারহাদ, আনিকা, ফারহা, হিয়ান ওরা এগিয়ে গেল। হাঁটতে হাঁটতে হিয়ান বলে উঠল, রুবিনা বেগম ফার্স্ট ফ্লোরে এসে দেখলেন আমিরা বের হয়ে যাচ্ছে শপিং মল থেকে। তিনি আমিরাকে উচ্চস্বরে ডাকতে ডাকতে এগিয়ে গেলেন। ততক্ষণে আমিরা রিস্কা ডেকে উঠে যাচ্ছিল। রুবিনা বেগম এসে হাত ধরে নামিয়ে বললেন, এগুলো কি অসভ্যতামি হচ্ছে আমিরা? তোর বোনের বিয়ে শপিং করতে এসেছি আমরা। ওরা 3 ভাই বোন এসেছে, এরকম অভদ্রতা করবি তুই? চল এক্ষুনি উপরে চল। বিয়েটা আপুর, আমার না। রুবিনা বেগম চোখ রাঙিয়ে ধমকালেন, আমিরা, কথা শুনবি না আমার? যেটা বলছি সেটা কর, চল আমার সাথে। রুবিনা বেগম টানতে টানতে আমিরাকে নিয়ে চলে এলেন। দোকানের একপাশে আনিকা, ফারহা আর ফারহাদ বসে শাড়ি পছন্দ করছে। হিয়ানও দাঁড়িয়ে আছে পাশে। রুবিনা বেগম আমিরাকে নিয়ে আসতেই চোখাচোখি হলো হিয়ান আমিরা। ফারহাদ আমিরাকে দেখেই বলে উঠল, কি ব্যাপার, কোথায় গিয়েছিলে তুমি? এদিকে তোমার বোন চিন্তায় শেষ হয়ে যাচ্ছিল। আমিরা জবাব দিল না। হিয়ান এখানে কি করছে? আর ওই মেয়েটা, হিয়ানকে জড়িয়ে ধরা সেই মেয়েটাই বা ফারহাদ আর ওর বোনের পাশে বসে কি করছে? সেসব ভেবে পেল না আমিরা। ফারহা এসে আমিরার সামনে হাত বাড়িয়ে দিয়ে হাসি মুখে বলল, হাই, আমি ফারহা, ফরহাদ ভাইয়ার ছোট বোন। আমিরা এক পলক তাকালো ফারহার দিকে। থ্রিপিস পরা মেয়েটা বয়সে ওর থেকে ছোট বলেই মনে হচ্ছে আমিরার। ফারহার সঙ্গে হাত না মিলিয়ে ওকে এড়িয়ে গিয়ে আনিকার পাশে বসে পড়ল। ফারহা মনে মনে কিছুটা কষ্ট পেল। আমিরার আচরণে হিয়ান সবটা বুঝে গেল। তার মানে তখন ফারহা এসে ওকে জড়িয়ে ধরে কথা বলাতেই আমিরা রেগে ওখান থেকে চলে যাচ্ছিল। ছোট্ট একটা শ্বাস ফেললো হিয়ান। সব দোষ ফারহাদ ভাই। ওকে যদি এখানে না নিয়ে আসতো তাহলে এত কিছু হতোই না। না আমিরার সঙ্গে দেখা হতো, আর না আমিরা ওকে ভুল বুঝতো। হিয়ান চায় না ওর আর আমিরার দেখা হোক, কিন্তু নিয়তি ওদের ফের এক জায়গায় টেনে আনছে। এই বিয়ের সময় যে আরো কতবার মুখোমুখি হতে হবে খোদা জানে। এখানে ওর আর আমিরার ব্যাপারে আনিকা ছাড়া কেউ কিছুই জানে না, তাই কোনো রকমের কথাই বলল না হিয়ান। ওদের থেকে এক প্রকার দূরে দূরে ছিল। পুরো সময়টা অস্বস্তিতে কাটলো হিয়ানের। বাসায় এসেই রেগে বালিশ ছুঁড়ে ফেললো আমিরা। আনিকা এসে বোরখা খুলতে খুলতে বলল, কি হয়েছে? এভাবে ঘরে জিনিসপত্র ছোড়াছুড়ি করছিস কেন? আমিরা বালিশটা তুলে বিছানায় ছুঁড়ে ফেলে বলে উঠল, ওই হিয়ান আমার সামনে আসে কেন? কেন আসে? সেদিন ওর বাসায় যাওয়ার পর কত বাহানা দেখিয়েছিল, আমায় ছাড়ার জন্য কত নাটক করলো, বাসা পর্যন্ত পাল্টে ফেললো। আর এখন দেখ পাবলিক প্লেসে অন্য মেয়ের সাথে চিপকে থাকে। ছি, নিজের উপরেই এখন রাগ হচ্ছে, কেন এমন একটা ছেলেকে ভালোবাসলাম। আর তার উপরেও বেশি রাগ হচ্ছে আব্বুর উপর। এমন একটা ফ্যামিলিতে তোর বিয়ে ঠিক করলো, যার ভাই এমন, সেই ছেলে কতটুকু ভালো হবে সন্দেহ হচ্ছে আমার। ফরহাদ যথেষ্ট ভালো ছেলে, তাছাড়া ফরহা হিয়ানের কাজিন।
যতটুকু বুঝলাম হিয়ান ফারহাকে নিজের বোনের মতোই দেখে, সেজন্যই জড়িয়ে ধরেছে। আর এখন যেহেতু হিয়ানের খোঁজ পেয়েছি, ওর সঙ্গে আমি নিজেই কথা বলবো। আমি জানবো হিয়ান কেন তোর সাথে এমন করেছে। আমিরা চেঁচিয়ে উঠল। কিছু জিজ্ঞেস করার প্রয়োজন নেই। সেদিন রাতে আমায় যা বলেছে তোকে এসব ভুজুং ভাজুং বোঝাবে। আর সবচেয়ে বড় কথা, আমি ওকে ঘৃণা করি। ও নিজে আমার সঙ্গে সম্পর্ক শেষ করেছে। আমি এতটাও পাগল নই যে ওর জন্য নিজের ক্যারিয়ার শেষ করব, নিজের জীবন শেষ করে দিব। সেটা কখনোই হবে না, কখনোই না।